হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তো আয়নিক এবং সমযোজী যৌগের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপর দ্রাব্যতা বা দ্রবণীয়তা এবং বিদ্যুৎ পরিবাহিতা। তো এই যে তিনটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে, যদিও তিনটা পয়েন্ট, বাট এই তিনটা পয়েন্টের মধ্যে আলোচনা করার মতো অনেক কিছু আছে এবং এখান থেকে কোশ্চেন আসার মতো বিভিন্ন ধরনের কোশ্চেন আছে। তো এই তিনটা টপিক শুরু করার আগে আমি ফার্স্টে একটু ইন্ট্রোডাকশন দিতে চাচ্ছি। তো ইন্ট্রোডাকশনে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা বিগত 9টা পর্ব এই বন্ধনের উপরে আলোচনা করেছি। তো এই 9টা পর্ব দেখার পরে তোমাদের মধ্যে কি ধারণা তৈরি হয়েছে যে বন্ধন এই জিনিসটা মূলত কি? বন্ধন, দেখো, বন্ধন কথাটা আমরা যে শুধু রসায়নে ব্যবহার করি, রাসায়নিক বন্ধন, ব্যাপারটা কিন্তু সেরকম না। এই রসায়নের বাইরেও তো আমরা বন্ধন কথাটাকে ব্যবহার করি, তাই না? যেমন আমাদের পরিবারের মধ্যে কি থাকে, একটা পারিবারিক বন্ধন থাকে। তো বন্ধন ব্যাপারটা বলতে গেলে রসায়নে যখন আমরা আলোচনা করি তখন কেমন একটা ব্যাপার চলে আসে যে, মনে করো পানি। তো এটার যদি আমরা গাঠনিক সংকেত দেখি তাহলে এখানে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন আসে, এবং বন্ধন বলতে আমরা এই যে এইখানে যে দাগটা দেখতে পাচ্ছি এই দাগটাকে আমরা বন্ধন হিসেবে বলে থাকি। তো বন্ধন কি এরকম একটা, মানে দেখা যায় এরকম কোনো কিছু যেটা কিনা একটা সরল রেখার মতো হবে, একটা দাগ, এটাই কি বন্ধন? না, এটা আসলে বন্ধন না। বন্ধন হচ্ছে একটা আকর্ষণ বল, একটা অ্যাট্রাকশন। এখানে এই দাগটা দিয়ে ওই আকর্ষণ বলটাকে বোঝানো হয়। বন্ধন মানে যদি দাগ হতো তাহলে তো ব্যাপারটা এরকম হতো যে আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কি থাকে, একটা ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং থাকে, তো সবার মধ্যে কি একটা এরকম সরল রেখা বা এরকম একটা দাগ থাকতো। বাট এরকম কোনো দাগ তো নাই, আসলে এটা অদৃশ্যমান একটা ব্যাপার। আর আমরা এরকম দাগ কেন দিই? কারণ এই যে বলটা, এই যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা সবসময় সরল রেখা বরাবর ক্রিয়া করে বা সরলরেখা বরাবর কাজ করে। এই জন্য আমরা সবসময় বন্ডগুলোকে কি দিই, এরকম সরল রেখা দিই। এখন এই যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলের পরিমাণটা কেমন হবে? এই আকর্ষণ বলের পরিমাণটা হবে হচ্ছে যে এই বন্ডটাকে ভাঙতে বা এই আকর্ষণ বলটাকে যদি ভাঙতে আমাদের 42 কিলোজুলের বেশি বল প্রয়োগ করতে হয়, দেন আমরা ওটাকে কি বলবো? ওটাকে আমরা বলবো রাসায়নিক বন্ধন। তো ফার্স্টে আমরা এই আকর্ষণ বলের যে ক্লাসিফিকেশনটা এটা আগে আমরা দেখি। আকর্ষণ বল এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এই যে আমাদের যে বলের যে পরিমাণ, এই পরিমাণের উপরে ডিপেন্ড করে আমরা আকর্ষণ বলটাকে তিন ভাগে ভাগ করতে পারি। এই যে বন্ডটা, এই বন্ডটাকে ভাঙতে যদি 8 কিলোজুলের কম শক্তি লাগে, 8 কিলোজুল পার মোল, 8 কিলোজুলের থেকে যদি কম শক্তি লাগে তাহলে আমরা সেটাকে বলি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। আমি আবার রিপিট করতেছি, এখানে যে বন্ধনটা, অর্থাৎ কোনো একটা যৌগের মধ্যে যে রাসায়নিক বন্ধন থাকে, এই বন্ধনটা ভাঙতে যদি 8 কিলোজুলের থেকে কম শক্তি লাগে তাহলে আমরা সেটাকে কি বলি? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এখন এই যে বন্ধন ভাঙার যে শক্তিটা, এই শক্তিটা যদি 4 থেকে 42 কিলোজুল পার মোল, এই 8 থেকে 42 এই লিমিটের মধ্যে যদি থাকে, দেন আমরা এটাকে বলি হাইড্রোজেন বন্ধন। আর এই বন্ধনটাকে ভাঙতে যদি 42 থেকে বেশি শক্তি লাগে, 42 থেকে যদি বেশি শক্তি লাগে, দ্যাট মিনস 42 কিলো জুল পার মোল, দেন আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো রাসায়নিক বন্ধন। সো আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে এই দুইটা মৌলের মধ্যে বা দুই বা ততোধিক মৌলের মধ্যে যখন আমরা যৌগ গঠন করি তখন এদের মধ্যে যে বন্ধনটা থাকে সেই বন্ধনটা অবশ্যই বন্ধনটা একটা শক্তি, বন্ধনটা যদি আমরা ভাঙতে চাই তাহলে একটা শক্তি প্রয়োগ করতে হবে। সেই শক্তিটা যদি
8 কিলোজুল পার মোল, এটার থেকে যদি কম শক্তিতে বন্ধনটা ভেঙে যায়, দেন আমরা ওই শক্তিটাকে, ওই বন্ধনটাকে কি বলবো, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তো এখানে লক্ষ্য তোমরা আশা করি বুঝতেছো, সেটা হচ্ছে যে এই ভ্যান ডার ওয়ালস যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা কি খুবই দুর্বল প্রকৃতির একটা বন্ধন, এবং এই বন্ধনটা থাকে হচ্ছে সমযোজী বন্ধনে, কিন্তু আয়নিক বন্ধনে কিন্তু শক্তিটা কি থাকে, আরও বেশি থাকে। আর ওই আকর্ষণ বলটা যদি 8 থেকে 42 কিলোজুল পার মোল এই লিমিটের মধ্যে হয়, দেন আমরা এটাকে কি বলি, হাইড্রোজেন বন্ধন। আর এই আকর্ষণ বলটা যদি ভাঙতে 42 কিলোজুলের থেকে যদি আরও বেশি শক্তি প্রয়োগ করে এটাকে ভাঙতে হয়, তাহলে আমরা সেটাকে কি বলি, রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন এটাকে আবার আমরা ক্লাসিফাই করতে পারি, রাসায়নিক বন্ধনকে ভাঙলে আমরা কি পাবো, রাসায়নিক বন্ধনকে ভেঙে এর মধ্যে আমরা পাবো আয়নিক বন্ধন, তারপরে পাবো হচ্ছে সমযোজী বন্ধন, আর একটা বন্ধনের ক্লাসিফিকেশনের মধ্যে আসবে সন্নিবেশ বন্ধন। বাট এই সন্নিবেশ বন্ধন এটা তোমাদের ক্লাস 9-10-এ নেই, এটা হচ্ছে তোমাদের এইচএসসি লেভেলে যে তোমাদের সাথে এই বন্ধনটার সাথে পরিচয় ঘটবে। তো আমরা এখানে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এই বন্ধনগুলোর সাথে ভ্যান ডার ওয়ালস যে দুর্বল যে একটা বন্ধন আছে আকর্ষণ বল, এটা নিয়েও আমাদের এখানে আছে 9-10-এ। বাট হাইড্রোজেন বন্ধন বা সন্নিবেশ বন্ধন এগুলো নিয়ে এত বেশি বিস্তারিত আলোচনা নেই। তো এখন আমরা চলে যাব আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্যের মধ্যে। তো প্রথমে কি আছে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এটা হচ্ছে আয়নিক যৌগ যদি হয় সেটার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে, অনেক বেশি হবে। কেন বেশি হবে, এর কারণ হচ্ছে যে কোনো একটা আমরা আয়নিক যৌগ নিই, যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা কি পাবো, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, এটা হচ্ছে একটা আয়নিক যৌগ। তো আয়নিক যৌগে একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক প্রান্ত থাকে, বাট আমরা জানি যে সমযোজী যৌগের মধ্যে এরকম কোনো ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত থাকে না। এবং এই যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি আছে, এরকম অসংখ্য প্লাস মাইনাস আছে, অর্থাৎ এরকম প্লাস মাইনাসের অসংখ্য কেলাস একসাথে হয়ে একটা যৌগ তৈরি করে, এবং এদের মধ্যে যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা অনেক বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক বেশি, এবং এদের মধ্যে যে আন্তঃআণবিক দূরত্ব, এই দূরত্বটা কম, আন্তঃআণবিক দূরত্ব কম থাকার কারণে, আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকার কারণে এটাকে যদি আমরা গলায় ফেলতে চাই, তাহলে এটাতে কি করতে হবে, অনেক বেশি আমাদের তাপ প্রয়োগ করতে হবে। দ্যাটস ওয়াই এটার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি। কিন্তু আয়নিক বন্ধনের সাথে যদি, বা আয়নিক যৌগের সাথে যদি সমযোজী যৌগের যদি আমরা তুলনা করি, তুলনামূলকভাবে সমযোজী যৌগের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কম। এটার যেহেতু বন্ধনটা, সমযোজী যৌগের যেহেতু বন্ধনটা দুর্বল একটা বন্ধন, এই জন্য সমযোজী যৌগের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কি হবে, কম হবে। সো এখান থেকে দেখো খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কিন্তু এখানে চলে আসছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা দিয়ে বলতে পারে যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কেন বেশি, এটাকে তোমরা কিভাবে ব্যাখ্যা করবে। এটাকে ব্যাখ্যা করবে, প্রথমে কি বলতে হবে, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক যৌগ, যেহেতু সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এটাকে ভাঙলে আমরা কি পাবো, একটা ধনাত্মক অংশ এবং একটা ঋণাত্মক অংশ। তো আয়নিক, আমরা জানি যে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কি হয়, সমযোজী যৌগের থেকে বেশি হয়। অথবা যে কোনো দুইটা যৌগ দিয়ে বলে দিতে পারে যে এই দুইটা যৌগের মধ্যে, যেমন আগের পর্বে আমরা শিখেছিলাম যে সোডিয়াম ক্লোরাইড, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই তিনটা যৌগ দিয়ে বলে দিতে পারে যে কোন যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। তো এটা যদি আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বের করতে যাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই তিনটা যৌগের মধ্যে আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন যৌগটার আয়নিক ধর্ম বেশি এবং কোন যৌগটার সমযোজী বৈশিষ্ট্য বেশি। তো আমরা এখান থেকে বের করে দেখতে পারতেছি যে গত পর্বে আমরা বের করে দেখেছি যে সোডিয়াম ক্লোরাইড এই যৌগটা কি আয়নিক যৌগ, এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটার মধ্যে কি সমযোজী বৈশিষ্ট্যটা প্রবল। তো যেহেতু সোডিয়াম ক্লোরাইডটার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য প্রবল, সো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে, বেশি হবে। এখন আসো আমরা 2 নম্বর, আশা করি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এবার আসো 2 নম্বরে কি বলছে, দ্রাব্যতা বা দ্রবণীয়তা। দ্রাব্যতা বা দ্রবণীয়তা অর্থাৎ কোনো একটা যৌগকে তুমি পানির মধ্যে দ্রবীভূত করতেছো। তো যখন আমরা পানির মধ্যে কোনো একটা যৌগকে দ্রবীভূত করি, তখন আয়নিক যৌগ খুব সহজেই দ্রবীভূত হয়। কেন দ্রবীভূত হয়, কারণ আমরা জানি যে পানি হচ্ছে একটা সমযোজী যৌগ। তো পানি যেহেতু সমযোজী যৌগ, এই সমযোজী যৌগের মধ্যে, অর্থাৎ এখানে দেখো
এখানে কি আছে আংশিক ধনাত্মক চার্জ, এখানে কি আছে আংশিক ধনাত্মক, এবং এখানে কি আছে আংশিক ঋণাত্মক চার্জ। তো যখন পানির মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড এটাকে যখন আমরা গুলিয়ে ফেলবো, তখন এখানে সোডিয়াম হয়ে যাবে হচ্ছে সোডিয়াম প্লাস, আর ক্লোরিন কি হবে ক্লোরিন মাইনাস। তো পানির এই যে ধনাত্মক এবং ঋণাত্মক অংশ, সোডিয়াম প্লাস, যে এই সোডিয়াম প্লাসের মধ্যে সোডিয়াম প্লাস কি করবে, অক্সিজেনের যে ঋণাত্মক অংশটা, এই ঋণাত্মক অংশটাকে আকর্ষণ করবে। সবাই লক্ষ্য করো, এখানে অক্সিজেনকে কি করবে আকর্ষণ করবে, কারণ এই সবগুলোর সাথে থাকবে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের মাথার উপরে কি থাকে, হাইড্রোজেনের মাথার উপরে থাকে হচ্ছে প্লাস ডেল। এখানে সবগুলোতে কি আছে প্লাস ডেল, সব হাইড্রোজেনের সাথে থাকবে হচ্ছে প্লাস ডেল। প্লাস ডেল বলতে আমরা কি বুঝি, প্লাস ডেল বলতে আমরা বুঝি আংশিক ধনাত্মক। এবং অক্সিজেনের সাথে কি থাকবে, অক্সিজেনের সাথে থাকবে হচ্ছে মাইনাস ডেল। অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনের সাথে কি থাকবে মাইনাস ডেল, প্রত্যেকটা অক্সিজেনের সাথে থাকবে মাইনাস ডেল। তো এই যে মাইনাস ডেল, এই যে মাইনাসটা, এই সোডিয়ামের যে প্লাস আছে, এই প্লাস কি করবে এই মাইনাসটাকে আকর্ষণ করবে, যার কারণে সবগুলো মাইনাস এসে সোডিয়ামের পাশে সোডিয়ামের দ্বারা আকর্ষিত হবে। ঠিক একইভাবে এখানে যে ক্লোরিন মাইনাস আছে, ক্লোরিন মাইনাস আবার কি করবে, এখানে যে পানির যে হাইড্রোজেন প্লাস অর্থাৎ ধনাত্মক অংশ, এই ধনাত্মক অংশকে হাইড্রোজেন ক্লোরাইড আয়ন আবার এটাকে আকর্ষণ করবে। এই যে এইচ প্লাস ডেল, এই অংশটা এখানে চলে আসবে, এইচ প্লাস ডেল। এখানে লক্ষ্য করো, অক্সিজেনের সাথে কি থাকবে মাইনাস ডেল, আর হাইড্রোজেনের সাথে কি থাকবে প্লাস ডেল। এখানে অক্সিজেনের সাথে মাইনাস ডেলটা, আর এখানে হাইড্রোজেনের সাথে প্লাস ডেল। এখানে হাইড্রোজেনের সাথে কি হবে প্লাস ডেল, এই হাইড্রোজেনের সাথে প্লাস ডেল। অক্সিজেন কি হবে মাইনাস ডেল, হাইড্রোজেন হবে প্লাস ডেল। সো এখানে ক্লোরিন হচ্ছে মাইনাস, এই জন্য সব ধনাত্মক হাইড্রোজেনগুলোকে কি করতেছে আকর্ষণ করতেছে। এই কারণেই সোডিয়াম প্লাস হয়ে অক্সিজেন মাইনাসকে আকর্ষণ করবে, এবং ক্লোরিন মাইনাস হয়ে হাইড্রোজেন প্লাসকে আকর্ষণ করবে। তো এই জন্যই সব আয়নিক যৌগ যদি পানির মধ্যে দ্রবীভূত করা হয় তাহলে সেটা খুব সহজে দ্রবণীয় হয়। তবে হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে, যেমন চিনি, চিনি কিন্তু সমযোজী যৌগ, কিন্তু এটা পানিতে দ্রবীভূত হয়। আবার গ্লুকোজ, এটাও কি সমযোজী যৌগ, কিন্তু পানিতে দ্রবীভূত হয়, বাট এটা হচ্ছে ব্যতিক্রমধর্মী। এখন আসো 3 নাম্বার যে পয়েন্টটা আছে, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। তো বিদ্যুৎ পরিবাহিতা আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা জানি যে আয়নিক যৌগ যেটা, এটা হচ্ছে ভাঙলে আমরা কি পাই ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা অংশ পাই। তো আয়নিক যে যৌগগুলো আছে এগুলো খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। তো আশা করি তোমরা যে 3টা ধর্ম আছে আয়নিক এবং সমযোজী যৌগের যে 3টা বৈশিষ্ট্য আছে, এই 3টা বৈশিষ্ট্য এখন খুব সহজে বুঝতে পারতেছো যে কি কারণে পানির মধ্যে আয়নিক যৌগ দ্রবীভূত হয়, বা বিদ্যুৎ পরিবহন বা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাপারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা যদি আসে, নর্মালি 3 মার্কসের কোশ্চেন হিসেবে আসলে এই 3টা পয়েন্ট দিয়ে সুন্দরভাবে তোমরা বর্ণনা করে দেবা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।